হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস 8-এর ভূগোল বিষয়ের 50 মার্কের প্রশ্ন উত্তর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা হচ্ছে তোমাদের ফাইনাল অ্যাক্টিভিটি টাস্ক। এই অ্যাক্টিভিটি টাস্কের উপরেই তোমাদের রেজাল্ট বের হবে, তাই তোমরা যত্ন সহকারে এটা লিখে বিদ্যালয়ে অবশ্যই জমা দেবে। এটাই তোমাদের ফাইনাল পরীক্ষা। বাড়িতে বসে এই উত্তরগুলো তোমরা লিখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের একের পর এক আমি করে দিচ্ছি, তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর রয়েছে ঠিক জোড়াটি নির্বাচন করো, এর উত্তর হয়ে যাবে গ নম্বর। অ্যাস্থনোস্ফিয়ারের সঙ্গে পরিচলন স্রোতের সৃষ্টি। 2 নম্বরে রয়েছে রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে, এর উত্তর হয়ে যাবে ঘ নম্বর। মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। 3 নম্বরে রয়েছে উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে, এটা হয়ে যাবে খ নম্বর নেপাল ও ভুটানের সঙ্গে। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো, এর উত্তর হয়ে যাবে উত্তর পূর্ব আয়ন বায়ু, খ নম্বর। তারপরে ঠিক জোড়াটি নির্বাচন করো, এর উত্তর হয়ে যাবে ঘ। ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ ঘূর্ণবাতের চোখ। তারপরে রয়েছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো, এটা হয়ে যাবে সুপিরিয়র হ্রদ। ঠিক জোড়াটি নির্বাচন করো, এর উত্তর হয়ে যাবে গ নম্বর মেরু অঞ্চল বায়ুর উচ্চচাপ। তারপরে রয়েছে উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো তুন্দ্রা জলবায়ু, ঘ নম্বরের উত্তর। দক্ষিণ আমেরিকার লাপ্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো, এর উত্তর হয়ে যাবে পম্পাস, খ নম্বরের উত্তর পম্পাস। তারপরে দেখো 2 নম্বরের শূন্যস্থান পূরণ করো। উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো লু। 2-2 কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে সমবর্ষণ রেখার সঙ্গে যুক্ত করা হয়। 3 নম্বরে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল আটকামা মরুভূমি। 3 নম্বরে দেখো সত্য মিথ্যা। রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়, এটা ভুল। আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা ঠিক। জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, এটা ভুল। তারপরে 4 নম্বরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। রিক্টার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? ভূমিকম্পের তীব্রতা। কোন প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়? পাললিক শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়। ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? শ্রীলঙ্কা। তারপরে দেখো 5 নম্বরে সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর 1 নম্বরে ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? ভূ অভ্যন্তরের কেন্দ্রমণ্ডলে অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার পুরু। এই স্তর প্রধানত লোহা নিকেল কোবাল্ট দ্বারা গঠিত। এই স্তরের তাপমাত্রা খুব বেশি, প্রায় 4000 থেকে 5000 সেন্টিগ্রেড। এই স্তরের চাপ তাপ ও ঘনত্ব বেশি, তবে অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। প্রচণ্ড তাপে ও চাপে এই অংশের পদার্থসমূহ থকথকে বা সান্দ্র অবস্থায় রয়েছে। এই স্তর অর্ধ কঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যা থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। 2 নম্বর পাকিস্তানে জলসেচের সাহায্যে কিভাবে কৃষিকাজ করা হয়? পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। সিন্ধু ও তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে। জলাধারগুলো থেকে একাধিক সেচকাল কাটা হয়েছে। পশ্চিমের শুষ্ক অঞ্চলগুলোতে মাটির নিচে সুড়ঙ্গ কেটে ক্যারেজ প্রথার মাধ্যমে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয়। 3 নম্বরে উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধশিল্পে উন্নত কেন? উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি হল পৃথিবীর দুগ্ধশিল্পে উন্নত অঞ্চলগুলির মধ্যে অন্যতম। বিভিন্ন অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে এখানকার প্রেইরি তৃণভূমিকে অসংখ্য উন্নত মানের দুগ্ধপ্রদায়ী পশুপালন করা হয়, যাদের থেকে প্রাপ্ত দুধের নির্ভর করে এই অঞ্চলের দুগ্ধশিল্প উন্নতি লাভ করেছে। নিম্নে উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধশিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করা হলো।
এক নম্বরে রয়েছে বিস্তীর্ণ তৃণভূমি পশুপালনের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র তৃণযুক্ত বিস্তীর্ণ তৃণভূমি বিশেষ উপযোগী। উত্তর আমেরিকার মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে প্রেইরি তৃণভূমি সৃষ্টি হয়েছে, যা এই অঞ্চলে দুগ্ধপ্রদায়ী পশুপালনের তথা দুগ্ধশিল্পের উন্নতিতে সহায়তা করেছে। 2 নম্বরে পশুখাদ্যের যোগান। উত্তর আমেরিকার প্রেইরি সমভূমিতে পশুখাদ্যের উপযোগী হে, ক্লোভার, আলফালফা ঘাস এবং ভুট্টা, যব, ওট, রাই, জোয়ার ইত্যাদি প্রচুর পরিমাণে চাষ করা হয়। ফলে এই অঞ্চলে দুগ্ধপ্রদায়ী পশুপালনের জন্য পশুখাদ্যের অভাব হয় না। তারপরে প্রশ্ন, সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন? বায়ুতে ভাসমান জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় সর্বপ্রথম জলকণায় পরিণত হয়। 1.5 থেকে 3 কোটি জলকণা যুক্ত হলে তা বৃষ্টিকণায় পরিণত হয়, যা ভূপৃষ্ঠে ঝরে পড়ে। কিন্তু সব মেঘ থেকে বৃষ্টি হয় না। তার কারণগুলি হলো: 1 নম্বরে মেঘের মধ্যস্থিত জলকণার ব্যাস 2 মিলিমিটার বা তার বেশি না হওয়া পর্যন্ত বৃষ্টিপাত ঘটে না। 2 নম্বর, আপেক্ষিক আর্দ্রতা 100% বা তার বেশি না হওয়া পর্যন্ত বৃষ্টিপাত ঘটে না। মেঘের মধ্যস্থিত জলকণাগুলি সংযুক্ত না হওয়া পর্যন্ত বৃষ্টিপাত ঘটে না। এছাড়া ঘনীভবন ঠিকমতো না ঘটলে বৃষ্টিপাত ঘটে না। প্রশ্ন 6-এর 1 দাগ, অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী পাতসীমানা বলা হয়? উদাহরণ সহ ব্যাখ্যা করো। যে পাতসীমানায় পাতগুলো পরস্পরের দিকে এগোতে থাকে সেই পাতসীমানাকে বলা হয় অভিসারী পাতসীমানা। মহাসাগরীয় ও মহাদেশীয় পাতের পরস্পর অভিমুখী চলনের ফলে ভারী মহাসাগরীয় পাত হালকা মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয়। এর ফলে গভীর সমুদ্র খাতের সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত। নিমজ্জিত পাতের কিছু অংশ প্রবেশ করে গলতে শুরু করে। এই গলিত পদার্থ পাতসীমানা বরাবর ভূত্বকের বাইরে বেরিয়ে আসে। এই কারণে নিমজ্জিত পাতসীমানায় একাধিক আগ্নেয়গিরি এবং আগ্নেয় দ্বীপ সৃষ্টি হয়। ভূত্বকের এই অংশ অবস্থিত থাকায় প্রায়ই আলোড়ন ও ভূমিকম্প হয়। এই কারণে অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয়। উদাহরণ, প্রশান্ত মহাসাগরের 2 দিকের উপকূলে আগ্নেয়গিরির বলয় তৈরি হয়েছে। একে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলা হয়। পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি এই অঞ্চলে প্রশান্ত মহাসাগরকে মালার মতো ঘিরে রেখেছে। পৃথিবীর 70% ভূমিকম্প এই বলয়ে হয়। এবার দেখো 6-এর 2 দাগ, আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির, ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো। আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। নিরক্ষরেখার উভয় পাশে, বিশেষত আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়েই চিরহরিত বৃক্ষের বনভূমি গড়ে ওঠার কারণগুলি হলো: এখানে সারা বছর প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটার। কোনো স্থানে প্রায় 1000 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়। প্রতিদিন বৃষ্টিপাতের ফলে এখানকার গাছগুলোর পাতা বড় ও শক্ত। গাছগুলো ঘন সন্নিবিশিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না। যেন মনে হয় অরণ্যের উপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে। এই অরণ্যে বৃক্ষ শ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। সূর্যের আলো পৌঁছাতে না পারায় এই অরণ্যের তলদেশে স্যাঁতস্যাঁতে প্রকৃতির। 3 নম্বরে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? পম্পাস অঞ্চল হলো দক্ষিণ আমেরিকার অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। প্রধানত সমতল প্রকৃতির, নাতিশীতোষ্ণ জলবায়ু, বৃহদায়তন কৃষিজমি, উর্বর পলিমৃত্তিকা ও বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা, অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ, সুলভ ও দক্ষ কৃষকের যোগান, কৃষিজাত দ্রব্যের চাহিদা ইত্যাদি অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলে প্রচুর পরিমাণে গম, বার্লি, আখ, তামাক, তুলো, তিসি, সোয়াবিন, নানা রকম শাকসবজি ও ফল ইত্যাদি উৎপাদন হয়। বিভিন্ন ধরনের ফসল বা শস্য প্রচুর পরিমাণে উৎপাদন হয় বলে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। তারপরে দেখো 7 দাগের প্রশ্নগুলো। উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। উৎপত্তির বিভিন্নতা অনুসারে আগ্নেয় শিলাকে সাধারণতভাবে 2টি ভাগে বিভক্ত করা হয়: নিঃসারী শিলা ও উদ্বেদী শিলা। নিঃসারী শিলা যে ম্যাগমা ভূত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরির মধ্য দিয়ে বেরিয়ে আসে তাকে লাভা বলে।
এই লাভা ভূপৃষ্ঠে এসে শীতল বাতাসের সংস্পর্শে ক্রমশ ঠান্ডা হয়ে পরে জমাট বেঁধে কঠিন আকার ধারণ করে আগ্নেয় শিলার গঠন করে। এইরূপ সৃষ্ট আগ্নেয় শিলাকে নিঃসারী শিলা বলে। খুব তাড়াতাড়ি জমে যায় বলে এই জাতীয় শিলার কণা সূক্ষ্ম হয়। ব্যাসল্ট এই জাতীয় শিলা। 2 নম্বরে উদ্বেদী শিলা। ম্যাগমা কখনো কখনো ভূপৃষ্ঠের উপরে আসতে পারে না, পৃথিবীর অভ্যন্তরে জমাট বেঁধে যায়। এই জাতীয় শিলাকে উদ্বেদী শিলা বলে। এই জাতীয় আগ্নেয় শিলায় বড় বড় আকারে দানা জমা হয়। এই শিলা অতি ধীরে ধীরে দৃঢ়ভাবে জমাট বাঁধে, সেই জন্য এতে ফাটল খুব কম থাকে। উদ্বেদী শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, পাতালিক ও উপপাতালিক শিলা। পাতালিক শিলা ভূগর্ভের বহু নিচে অনেক বছর ধরে উত্তপ্ত গলিত পদার্থ খুব ধীরে ধীরে শীতল হয়ে কঠিন হয়, তাকে পাতালিক শিলা বলে। ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে শীতল হওয়ায় এদের কণা খুব বড় হয়। গ্রানাইট ও গ্যাব্রো এই জাতীয় শিলা। উপপাতালিক শিলা ভূত্বকের কোনো দুর্বল অংশে বা ফাটলের মধ্যে ম্যাগমা পাতালিক শিলা অপেক্ষা দ্রুত শীতল হয়, কিন্তু নিঃসারী শিলার মতো অত দ্রুত শীতল হয় না। তবে পাতালিক ও নিঃসারী শিলার মধ্যাবস্থায় এই জাতীয় শিলাকে উপপাতালিক শিলা বলে। ব্যাসল্ট এই জাতীয় শিলা। তারপরে 7-এর 2 নম্বরে বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন 2 গোলার্ধের 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে। উপযুক্ত উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করো। বায়ুচাপ বলয়গুলির নিয়মিত অবস্থান পরিবর্তন ঘটে। এই অবস্থান পরিবর্তন 2 গোলার্ধের 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষভাবে প্রভাব লক্ষ্য করা যায়। এই অঞ্চলগুলিতে গ্রীষ্মকালে আয়ন বায়ু ও শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা প্রভাবিত হয়। যেমন সূর্যের উত্তরায়ণ এর সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়, ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্য সাগরের সংলগ্ন দেশগুলোতে বৃষ্টিপাত হয় না বললেই চলে। 2 নম্বরে আবারও সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্য সাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এরই ফলে শীতকালে এই অংশে জলভাগের উপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়। 3 নম্বরে চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বায়ুপ্রবাহের গতিপথে উঁচু পাহাড় পর্বত মালভূমি থাকলে বায়ুপ্রবাহ সেখানে বাধা পায় এবং উঁচু পাহাড় পর্বত মালভূমির গা বেয়ে উপরে উঠে যায়। উপরের শীতল বায়ুর সংস্পর্শে সেই জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে পর্বত বা মালভূমির প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত রূপে নেমে আসে। শৈলরাশির অবস্থিতির জন্য বৃষ্টিপাত সংগঠিত হওয়ার দরুন এই বৃষ্টিপাতকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি কোনো উঁচু পাহাড় পর্বত বা মালভূমিতে বাধাপ্রাপ্ত হয়, তবে বায়ু পর্বত ও মালভূমির গা বেয়ে আরও উপরে উঠে এবং উচ্চতা বৃদ্ধির ফলে ক্রমশ শীতল হয়। পাহাড়ের উঁচু অংশ যদি বরফাবৃত থাকে তাহলে জলীয় বাষ্পপূর্ণ ওই বায়ু বরফের সংস্পর্শে এসে অথবা উঁচুতে ওঠার ফলে এমনিতেই আরও শীতল ও ঘনীভূত হয়ে পাহাড়ের প্রতিবাদ ঢালে বা বায়ুমুখী ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। এই হচ্ছে ছবি, এই ছবিটা তোমরা এঁকে দেবে।